আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাস ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই। তোমরা সপ্তম শ্রেণীর যারা আছো, তোমাদের এই বইয়ের আমি প্রথম অধ্যায় যেটা আছে সূচিপত্রে যদি একটু খেয়াল করো, দেখো প্রথম অধ্যায়টা তোমাদের হচ্ছে বাংলাদেশের মুক্তি সংগ্রাম এবং হচ্ছে গণ আন্দোলন। এই অধ্যায়ের আমি পার্ট 1 এবং পার্ট 2 এর ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম গত একটা ভিডিওতে। আজকে তারই ধারাবাহিকতায় এই পর্বের হচ্ছে পার্ট 2 নিয়ে আসলাম। অর্থাৎ আজকের ক্লাসে আমরা পার্ট 3 এবং পার্ট 4 আলোচনা করব। অর্থাৎ পার্ট 3 যেটা আছে সেটা হচ্ছে 6 দফা। এখান থেকে আমরা হচ্ছে আজকে স্টার্ট করব 6 দফা আন্দোলন। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি শুরু করা যাক। তো এটা হচ্ছে তোমাদের পার্ট 3, যেখানে বলা হয়েছে 6 দফা আন্দোলন সম্পর্কে কথাবার্তা আলোচনা করা হয়েছে। তো এখান থেকে আমরা আজকে দিনে পড়াটা স্টার্ট করব। দেখো 1966 সালে 5ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। ঠিক আছে, কত সালে? এটা 1966 সালে। এখানে যে আমরা এই যে 6 দফা আন্দোলন সম্পর্কে পড়বো, এটা কিন্তু 1966 সালের ঘটনা। ঠিক আছে, 1966 সালের ঘটনা। তার মানে 6 দফা আন্দোলনটা সংগঠিত হয়েছিল 1966 সালে। এই সালটা তোমরা অবশ্যই মনে রাখবে। 5ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। তো এখানে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য 6 দফা কর্মসূচি ঘোষণা করেন। তো এই 6 দফা ছিল মূলত স্বায়ত্তশাসনের দাবি, অর্থাৎ পাকিস্তানের সাথে যুক্ত থেকে পূর্ব পাকিস্তানের শাসনের দায়িত্ব ও ক্ষমতা থাকবে পূর্ব পাকিস্তানের মানুষের হাতে। ঠিক আছে, মানে পাকিস্তানের সাথে যুক্ত থাকবো আমরা, কিন্তু আমরা যখন তৎকালীন সময়ে আমরা যে পূর্ব পাকিস্তানে ছিলাম, তো পূর্ব পাকিস্তানের এই যে শাসনের দায়িত্বটা আছে এবং যে ক্ষমতাটা আছে, এটা কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষের হাতেই থাকবে। অর্থাৎ আমাদের যে শাসনের দায়িত্বটা, ওইটা আমাদের দেশের মানুষের হাতেই থাকবে, বর্তমানে যেটা বাংলাদেশ বা তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। এই বিষয়টা কিন্তু 6 দফা আন্দোলনের মূল যে ভিত্তিটা আছে ওইটা। এখন 6 দফা আন্দোলনের যে কর্মসূচিগুলো আছে, এইখানে দেখো 6টা স্টেপ দেওয়া হয়েছে। এই 6টা স্টেপই হলো মূলত 6 দফা আন্দোলনের কর্মসূচি। এখন কি কি কর্মসূচি সম্পর্কে আমরা পড়বো, দেখো। 1 নম্বর, 1940 সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকার যুক্তরাষ্ট্র রূপে গড়ে তুলতে হবে। তাতে সংসদীয় পদ্ধতি সরকার থাকবে এবং সকল নির্বাচন সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটে অনুষ্ঠিত হবে। অর্থাৎ দেশের মধ্যে যে নির্বাচনটা আছে ওইটা কিন্তু সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটে অনুষ্ঠিত হবে এবং আইনসভার সময় সার্বভৌমত্ব থাকবে। এরপর 2 নম্বর দেখো, ফেডারেল কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে কেবলমাত্র দেশ রক্ষা ও পররাষ্ট্র বিষয় দুইটি থাকবে, অবশিষ্ট সমস্ত বিষয় প্রদেশের হাতে থাকবে। এবং তৎকালীন সময়ে কিন্তু পশ্চিম পাকিস্তান যেটা বর্তমান পাকিস্তান এবং আমাদের হচ্ছে পূর্ব পাকিস্তান যেটা বর্তমান বাংলাদেশ, তো পূর্ব পাকিস্তান হচ্ছে একটা প্রদেশ ছিল এবং পশ্চিম পাকিস্তানেই কিন্তু সকল মানে ক্ষমতাভার পশ্চিম পাকিস্তান পরিচালনা করতো। পশ্চিম পাকিস্তানটাই হচ্ছে মেন যে দেশের যে মেন জায়গাটা ছিল বা অবকাঠামো রাজধানী বলো সবকিছু কিন্তু পশ্চিম পাকিস্তানের হাতে ছিল এবং ক্ষমতা ওই সময় পশ্চিম পাকিস্তানের হাতে কিন্তু ছিল কেন্দ্রীভূত, যেটা বর্তমানে পাকিস্তান। তো এরপর দেখো 3 নম্বর দফায় কি বলেছে যে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি সম্পূর্ণ পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা প্রচলন করতে হবে। তার মানে মানে একই দেশের মধ্যে দুই রকমের মুদ্রা ব্যবস্থাপনা চালু থাকবে। একটা হচ্ছে পশ্চিম পাকিস্তানের, যেটা পাকিস্তানের, ওইটাতে এক ধরনের পৃথক মুদ্রা হবে এবং পূর্ব পাকিস্তান যেটা বর্তমান বাংলাদেশ, এইটাতে আরেক ধরনের হচ্ছে পৃথক মুদ্রা প্রচলন হবে। তো এই ব্যবস্থা অনুযায়ী মুদ্রা কেন্দ্রিক প্রাদেশিক সরকারের হাতে থাকবে এবং দুই অঞ্চলের জন্য দুটি স্বতন্ত্র কেন্দ্রীয় ব্যাংক থাকবে। স্বতন্ত্র কেন্দ্রীয় ব্যাংক বলতে যেমন বাংলাদেশের জন্য বাংলাদেশ ব্যাংক আছে, এটা একটা স্বতন্ত্র কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের। ঠিক একইভাবে ওই সময় দুইটা আলাদা আলাদা প্রদেশের জন্য আলাদা আলাদা কিন্তু স্বতন্ত্র কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ নিজস্ব একটা করে আলাদা আলাদা কেন্দ্রীয় ব্যাংক থাকবে। অথবা দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে, কিন্তু পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হতে পারবে না। মুদ্রা পাচার ঠেকানোর জন্য আসলে এই বিষয়টা বলা হয়েছিল। এরপর দেখো, সকল প্রকারের কর, খাজনা ধার্য এবং আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে থাকবে এবং আঞ্চলিক সরকারের আদায়কৃত খাজনার নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা হয়ে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল। এরপর 5 নম্বর কি বলেছে যে দুই অঞ্চলের, দেখো কি বলেছে, যে দুই অঞ্চলে বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক পৃথক হিসাব রাখতে হবে এবং দুই অঞ্চলে অর্জিত বৈদেশিক মুদ্রা যার যার এখতিয়ারে থাকবে এবং কেন্দ্রীয় সরকারের জন্য উভয় অংশ সমান অথবা নির্ধারিত আনুপাতিক হারে বৈদেশিক মুদ্রা প্রদান করবে। আঞ্চলিক সরকারের বিদেশের সাথে বাণিজ্য চুক্তি ও আমদানি রপ্তানি করার অধিকার রাখবে। মানে আঞ্চলিক সরকার বলতে এখানে বোঝাচ্ছে প্রাদেশিক সরকার। যেমন পশ্চিম পাকিস্তান যেহেতু মূল দেশের যে মূল অবকাঠামো থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রম সবকিছু পশ্চিম পাকিস্তানে থাকলে, পূর্ব পাকিস্তান যে একটা আঞ্চলিক প্রশাসনিক অঞ্চল বা হচ্ছে একটা প্রাদেশিক মানে প্রদেশ হিসাবে ছিল পাকিস্তানের অংশ। এই কারণে পূর্ব পাকিস্তানের যে আঞ্চলিক সরকার আছে, এই পূর্ব পাকিস্তানের আঞ্চলিক সরকার পূর্ব পাকিস্তানের লোকেদের যে বিদেশের সাথে বাণিজ্য চুক্তি এবং আমদানি রপ্তানি করার অধিকার রাখবে। এই বিষয় সম্পর্কে তারা এখানে উল্লেখ করেছে। এবং 6 নম্বর সর্বশেষ, সেটা হচ্ছে পূর্ব পাকিস্তানের জন্য আলাদা একটি আধা সামরিক বাহিনী গঠন করতে হবে। মানে পশ্চিম পাকিস্তানের জন্য যে সামরিক বাহিনীটা থাকবে ওইটা তো আছে, তার পাশাপাশি পূর্ব পাকিস্তানের জন্য মানে বর্তমান বাংলাদেশের জন্য একটি আলাদা আধা সামরিক বাহিনী গঠন করতে হবে। এটা তৎকালীন প্রস্তাবের মধ্যে একটা ছিল। এখন দেখো 6 দফা দাবির কিছু প্রতিক্রিয়া হয়েছিল। কি কি প্রতিক্রিয়া? প্রতিক্রিয়াগুলো হলো, দেখো যে 6 দফা দাবি এখানে কি বলেছে যে 6 দফা দাবি দেখে শঙ্কিত হয়ে যান সামরিক শাসক
জেনারেল আইয়ুব খান, কারণ স্বায়ত্তশাসন পেয়ে গেলে পূর্ব পাকিস্তান তাদের শোষণ বন্ধ হয়ে যাবে। কারণ যখন তারা বুঝতে পারলো যে ৬ দফা দাবিতে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে যেখানে পূর্ব পাকিস্তানের মানুষের জীবন মানে পরিবর্তন হচ্ছে, তো তখন তারা বুঝতে পারলো যে পূর্ব পাকিস্তানে তাদের শোষণ বন্ধ হয়ে যাবে। যখন আমাদের মানে বর্তমান বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানের যখন মান উন্নয়ন হচ্ছে, মানে জনগণের মান উন্নয়ন হচ্ছে বা আমাদের পক্ষে ভালো ভালো যখন হচ্ছে যে দাবিগুলো আসছে, এটা যদি বাস্তবায়ন হয়ে যায় তখন তারা কিন্তু আর পূর্ব পাকিস্তানের মানুষদের শোষণ করতে পারবে না, বা পূর্ব পাকিস্তানের মানুষের উপর যে এক ধরনের অত্যাচার বা নিপীড়ন চালাচ্ছিল তারা তৎকালীন সময়, এটা কিন্তু আর করা সম্ভব হবে না। তো এই কারণে তারা, তাছাড়া একসময় অঞ্চলটি স্বাধীন হয়ে যাওয়ার একটা পরিকল্পনা বা একটা আশঙ্কা তারা করতো। এই ভয়ে কি করছে যে এর ফলে কমে যাবে তাদের বৈদেশিক মুদ্রার ভাগ, অর্থাৎ তারা বৈদেশিক মুদ্রা যে অর্জন হতো পূর্ব পাকিস্তান থেকে, যেটা একটা অতিমাত্রায় বা অত্যাধিক পরিমাণে বেশি হারে একটা বৈদেশিক মাত্রা যেটা পূর্ব পাকিস্তান হতে অর্জিত হতো সেটা তারা গ্রহণ করতো, সেটা কিন্তু তারা আর গ্রহণ করতে পারবে না। কারণ পূর্ব পাকিস্তানে উৎপাদিত পাট বিক্রির টাকাই ছিল পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস। এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, পূর্ব পাকিস্তানে মানে আমাদের বর্তমান বাংলাদেশে উৎপাদিত পাট বিক্রির টাকা, মানে পাট যেটাকে সোনালী আঁশ বলা হয়, এই পাট বিক্রির টাকাই ছিল পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের একটা বড় উৎস। কিন্তু এই টাকা পূর্ব পাকিস্তানের উন্নতিতে ব্যয় না করে ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের সামরিক ও বেসামরিক ক্ষেত্রে। বড় বড় চাকরিতে বাঙালিকে খুব কমই সুযোগ দেওয়া হতো, কিন্তু স্বায়ত্তশাসন পেয়ে গেলে পশ্চিম পাকিস্তানের একচেটিয়া সুবিধা পাওয়া সম্ভব হবে না। তাই আবার শুরু হয় ষড়যন্ত্র। যখন তারা বুঝতে পারলো যে এটা পূর্ব পাকিস্তানের মানে বর্তমান বাংলাদেশের মানুষের মান উন্নয়ন হচ্ছে, তখন তারা কিন্তু আবার ষড়যন্ত্র শুরু করে। এবং এই সময় সরকার প্রদেশের নানা জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা দিতে থাকে এবং গ্রেপ্তার হয়রানির শিকার হন নেতারা। এটাই হচ্ছে ৬ দফা দাবির প্রতিক্রিয়া ছিল। সো এরপর দেখো এখানে দুইটা কাজ দেওয়া হয়েছে। প্রথম কাজটা কি, সেটা হচ্ছে সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা ব্যাখ্যা করতে হবে। সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা, যেটা হচ্ছে পার্ট ১ এবং ২ আমি গত ক্লাসে করাই দিয়েছিলাম। এবং কাজ ২ হচ্ছে ১৯৬২ সালে ছাত্র আন্দোলনে কয়েকটি কারণ উল্লেখ করতে হবে। এটাও কিন্তু গত ক্লাসে উল্লেখ করা হয়েছে। সো ওখান থেকে তোমরা পার্ট ১ এবং ২ ভালো করে পড়লে কিন্তু এই দুইটা কাজ কিন্তু কমপ্লিট করতে পারবে। এরপর পার্ট ৪ কি আছে, ঐতিহাসিক আগরতলা মামলা। দেখো ঐতিহাসিক আগরতলা মামলা এখানে কি বোঝানো হয়েছে যে তৎকালীন আইয়ুব খানের সরকার, ঠিক আছে, তৎকালীন আইয়ুব খানের সরকার ১৯৬৮ সালে পূর্ব পাকিস্তানের কয়েকজন সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে পাকিস্তানের স্বার্থবিরোধী এক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনে। এখন ঐতিহাসিক আগরতলা মামলা থেকে প্রশ্ন আসবে যে ঐতিহাসিক আগরতলা মামলা কত সালে হয়েছিল এবং কোন সরকারের আমলে। সো এখানে তোমরা অ্যান্সার দিবে যে এটা হয়েছিল ১৯৯৮ সালে এবং হচ্ছে আহ কোন সরকারের আমলে, আইয়ুব সরকারের আমলে হয়েছিল। তো প্রকৃতপক্ষে দেখো এখানে কি বলেছে যে প্রকৃতপক্ষে ৬ দফা আন্দোলনকে নস্যাৎ করাই ছিল এই মামলার মূল উদ্দেশ্য। পাকিস্তানের সামরিক সরকার এটিকে আগরতলা ষড়যন্ত্র মামলার নাম দিয়ে শেখ মুজিব সহ মোট ৩৫ জনকে আসামি করে মামলা করে। মামলায় বলা হয় আসামিরা ভারতের যোগসাজশে পূর্ব পাকিস্তান রাষ্ট্র হতে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা করছে। সরকারের উদ্দেশ্য ছিল শেখ মুজিব সহ ৩৫ জনের জনকে দেশের শত্রু হিসেবে প্রমাণ করে চরম শাস্তি দিয়ে বাঙালি ৬ দফা আন্দোলন চিরদিনের মতো স্তব্ধ করে দেওয়া। কিন্তু শেষ পর্যন্ত মাওলানা ভাসানীর নেতৃত্বে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সামরিক সরকার মামলাটি প্রত্যাহার করে সকল বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়। এবং সর্বশেষ কিন্তু এই ৬ দফা যে আন্দোলনটা এটা কিন্তু মেনে নিতে তারা বাধ্য হয়েছিল, ঠিক আছে। সো এরপর দেখো ১১ দফা আন্দোলন বলতে কি বোঝাচ্ছে। ৬ দফা আন্দোলনের পরপরই আরেকটা নতুন আন্দোলন আসে, সেটা হচ্ছে ১১ দফা আন্দোলন। ১১ দফা আন্দোলন কি, সেইটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ৬ দফার পাশাপাশি নতুন ১১ দফা আন্দোলন নিয়ে মাঠে নামে। শুরু হয়ে যায় ব্যাপক গণ আন্দোলন। সো ১১ দফা কর্মসূচিতে প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচন ও সংসদীয় গণতন্ত্র প্রত্যাবর্তন করে পূর্ব পাকিস্তান পূর্ণ স্বায়ত্তশাসন, ব্যাংক, বীমা, বৃহৎ শিল্পের জাতীয়করণ, কৃষকের খাজনা ও করের হার হ্রাস, সকল রাজবন্দীর মুক্তি ও রাজনৈতিক মামলা প্রত্যাহারের বিভিন্ন দাবির পক্ষে ছাত্ররা আন্দোলন শুরু করেছিল। এবং এই যে আন্দোলনটা তারা শুরু করেছিল এটাই কিন্তু ১১ দফা আন্দোলন নামে পরিচিত, ঠিক আছে। ১১ দফা আন্দোলন নামে এখানে পরিচিত হয়ে আছে। সো এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। সো এরপর দেখো ৬৯-এর গণ অভ্যুত্থান। ৬৯-এর গণ অভ্যুত্থানটা কি, ৬৯-এর গণ অভ্যুত্থান থেকে প্রশ্ন আসবে যে ৬৯-এর গণ অভ্যুত্থান কত সালে সংগঠিত হয়েছিল। তো এটা অ্যান্সার হচ্ছে জেনারেল আইয়ুব খান পতনের লক্ষ্যে ১৯৬৯ সালে, ঠিক আছে। ১৯৬৯ সালে এই জানুয়ারিতে এই ৬৯-এর গণ অভ্যুত্থান চালু হয়েছিল। ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্র ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেছিল। ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা এবং আওয়ামী লীগের ৬ দফা সম্মিলিত দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল। এখন দেখো সরকার এই আন্দোলনকে দমন করার জন্য পুলিশি নির্যাতন শুরু করে ১৯৬৯ সালে ২০ জানুয়ারি ঢাকায় ছাত্র জনতা মিছিলে পুলিশের নির্বিচারে গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান আসাদ শহীদ হয়। এবং আসাদ শহীদ হওয়ার পরে এই আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয়। ১৯৬৯ সালে ১৫ ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম আসামি সার্জন জহুরুল হক ঢাকায় কুর্মিটোলা ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় গুলি করে হত্যা করা হয় তাকে। এরপর দেখো ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানি সৈন্যরা
কি করেছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহাকে নির্মমভাবে হত্যা করে। তিনি বিক্ষোভকারী ছাত্রদের শান্ত করার কাজে নিয়োজিত ছিলেন। তো এইসব খবরে সারা দেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। যখন ধীরে ধীরে দেশের গুণী ব্যক্তিবর্গদের যখন গুলি করে হত্যা করা হয়, তখন আন্দোলন কিন্তু পাকিস্তানি সরকারের বিরুদ্ধে আরো বেগবান হয়ে যায়। তো সামরিক সরকার 1969 সালে 22শে ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার ঘোষণা দিতে বাধ্য হয়। আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে ক্ষমতায় টিকে থাকা কোনো উপায় খুঁজে না পেয়ে 25শে মার্চ 1969 সালে জেনারেল আইয়ুব খান তার সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন। তো বাংলার ছাত্র জনতা এভাবেই তাদের আন্দোলনে সফলতা লাভ করে। তার মানে এখানে গুরুত্বপূর্ণ টপিকটা কি ছিল, এই যে কি বলেছে দেখো, এখানে আরেকটা বার যদি আমি রিডিং করি, যে 22শে ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার ঘোষণা দিতে বাধ্য হয় এবং আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে ক্ষমতায় টিকে থাকতে না পেরে 25শে মার্চ 1969 সালে জেনারেল আইয়ুব খান তার সেনাপতি জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন এবং বাংলার ছাত্র জনতা এইভাবে তার আন্দোলন সফল করে। অর্থাৎ বাংলাদেশের আন্দোলন যখন বেগবান হতে লেগেছিল, মানে ধীরে ধীরে আরো আন্দোলন তীব্রতর হয়, তখন এই ভয়ে পাকিস্তানের যে সরকার ছিল ওই সময় জেনারেল আইয়ুব খান, তিনি তার সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে এবং পদত্যাগ করতে বাধ্য হয়। সো এইভাবে কিন্তু বাংলাদেশের জনগণের ওই সময় বিজয় অর্জন হয়েছিল। সো এইটাই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 69-এর গণঅভ্যুত্থান। নিচে আরো কিছু কথাবার্তা গুরুত্বপূর্ণভাবে লেখা আছে, এগুলো তোমরা নিজ দায়িত্বে রিডিং করে নেবে। এবার আমরা চলে যাচ্ছি নির্বাচনের গুরুত্ব, যেটা 1970 সালের নির্বাচন নামে পরিচিত এবং এটা কিন্তু বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য, অর্থাৎ বর্তমান বাংলাদেশের জন্য। দেখো, 1970 সালের নির্বাচনের ফলাফল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে আরো বেগবান করে তোলে। 1970 সালের এই নির্বাচনই কিন্তু পরবর্তীতে নির্ধারণ করে দিয়েছিল 1971 সালে যে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এবং যার ফলে আমরা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা পাই। তো এই বিষয়টা কিন্তু 1970 সালের নির্বাচনের ফলাফলের উপরে বেস করে কিন্তু সিদ্ধান্তটা হয়েছিল। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা নির্বাচন ছিল, যেটা 1970 সালে বাংলাদেশে সংগঠিত হয়েছিল। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে যে 1947 সালে যখন পাকিস্তান সৃষ্টি হয়, তারপর থেকে বাঙালিরা ভাষা, সাহিত্য, সংস্কৃতির দিক থেকে যে স্বতন্ত্র দাবি করে আসছিল, এই নির্বাচন আওয়ামী লীগের বিজয় তার স্বীকৃতি পায় এবং বাঙালি সাহিত্য শাসনের দাবি যে সঠিক ছিল সেটাও প্রমাণিত হয়েছিল। এখানে দেখো, 1970 সালের নির্বাচনের ফলাফল তারা চেয়েছে 1970 সালের নির্বাচনে কি কি ফলাফল হবে সেটা যদি আমরা জানি তাহলে একটু উপরে যেতে হবে। 1970 সালে এই যে সাধারণ নির্বাচন, এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের মনে রাখতে হবে। সেগুলো হলো, 1970 সালের নির্বাচনটা প্রেসিডেন্ট আইয়ুব খান পাকিস্তানের সেনাপ্রধান ইয়াহিয়া খানের হাতে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে পদত্যাগ যখন করেছিলেন, অর্থাৎ এই যে 1970-এর গণ অভ্যুত্থান হলো, তখন প্রেসিডেন্ট আইয়ুব খান তার সেনাপতি ইয়াহিয়া খানের হাতে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে পদত্যাগ করেন। তারপর ক্ষমতা গ্রহণ করেই ইয়াহিয়া খান বাঙালিকে শান্ত করার লক্ষ্যে 1970 সালে সাধারণ নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেন। কিন্তু 1970 সালে যে 7ই ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তার মানে কত সালে, 1970 সালে 7ই ডিসেম্বর, এটাই কিন্তু 70-এর নির্বাচন নামে পরিচিত। তো পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল হচ্ছে টোটাল 313টি। তো এর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল কতটি, দেখো 313টি আসনের মধ্যে 169টি আসন ছিল আমাদের পাকিস্তানের পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ এবং বাকি আসন ছিল পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ। জাতীয় পরিষদের মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি অর্থাৎ পিপিপি এর মধ্যে। এখন জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ 167টি আসন এবং পাকিস্তান পিপলস পার্টি 88টি আসন লাভ করে। উল্লেখ্য করা যেতে পারে যে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান এবং পিপিপি পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে এবং পিপিপি পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। তো এরপর 1970 সালে 17 ডিসেম্বর পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে অনুষ্ঠিত হয় এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে 310টি আসনের মধ্যে আওয়ামী লীগ লাভ করে 298টি আসন এবং বাকি আসন পায় স্বতন্ত্র প্রার্থী এবং অন্য দল, যেটা কিন্তু একটা বিপুল ভোটে মানে জয় ছিল এটা 1970 সালের নির্বাচনে। সো নির্বাচনের ফলাফলটা মূলত এতই ছিল। প্রথমত 313টা আসনের মধ্যে এই যে পাকিস্তানের জাতীয় পরিষদের যে 313টা আসন ছিল তার মধ্যে 169টি আসন ছিল হচ্ছে আমাদের হচ্ছে পূর্ব পাকিস্তানের এবং এটার মধ্যে আওয়ামী লীগ যেটা আছে, আওয়ামী লীগ হচ্ছে 167টি আসন লাভ করেছিল এবং পাকিস্তান পিপলস পার্টি তৎকালীন সময়ে অর্থাৎ পিপিপি এই পার্টির 88টি আসন লাভ করেছিল। আর এরপর 1970 সালের 17 ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনের 310টি আসনের মধ্যে আওয়ামী লীগ লাভ করে 298টি এবং বাকি আসন পায় হচ্ছে স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য দল। এটাই হচ্ছে 1970 সালের নির্বাচনের যে ফলাফলটা ছিল ওইটা। এই কাজের মধ্যে তোমরা এটা উল্লেখ করে দিবে, এই যে কাজ 1 দেওয়া হয়েছে 1970 সালের নির্বাচনের ফলাফল লেখো, এখানে তোমরা দিয়ে দিবে। সো এটাই ছিল তোমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসে আমরা পার্ট 7 এবং পার্ট 8 নিয়ে আলোচনা করবো এবং এখান থেকে পড়া স্টার্ট করবো এবং অধ্যায়ের যে বাদবাকি যে পার্টগুলো আছে সেগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। সম্ভবত আর বেশি বড় নেই অধ্যায়, আর সম্ভবত 2 থেকে 3টা পার্ট 9 এর মাধ্যমে হচ্ছে এই অধ্যায়টা শেষ হবে। আমরা পার্ট 6 পর্যন্ত আজকে পড়িয়ে দিলাম এবং আগামী ক্লাসে আমরা পার্ট 7 এবং পার্ট 8 এখান থেকে স্টার্ট করবো। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।